আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার টেকনোলজি থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে পাওয়ার সপ্তম পর্বের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের lecture-1 নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি আজকে তোমাদের সাথে অটোমোবাইল ট্রাবল শুটিং অ্যান্ড ড্রাইভিং এই সাবজেক্টটির কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব, অর্থাৎ অনলাইন ক্লাসের প্রথম লেকচারটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। First introducing myself, আমি মোহাম্মদ হাসান আলী, ইনস্ট্রাক্টর পাওয়ার বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে বর্তমানে কর্মরত আছি। আমাদের আজকের বিষয়টি থাকবে, আজকে হচ্ছে lecture-1 এবং প্রথম অধ্যায়ের অর্থাৎ অটোমোবাইল ট্রাভেল শুটিং অ্যান্ড ড্রাইভিং এটার যে প্রথম অধ্যায়টি রয়েছে, প্রথম অধ্যায়টি নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। এই সাবজেক্টটি শুরু করার পূর্বেই সাবজেক্টের কোড সম্পর্কে আমরা একটু জেনে নিই যে এটি 2016 প্রবিধানের এটি 7172 অর্থাৎ সপ্তম পর্বের একটি সাবজেক্ট। এর থিওরি সংখ্যা প্রতি সপ্তাহে 2টি এবং প্র্যাকটিক্যাল 2টি, অর্থাৎ 3 পিরিয়ড করে 2টি প্র্যাকটিক্যাল, এবং এটার মূলত ক্রেডিট 4, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এটি প্র্যাকটিক্যাল বেসড একটি সাবজেক্ট এবং খুবই গুরুত্বপূর্ণ আমাদের অষ্টম পর্বের শিক্ষার্থীদের জন্য। ওকে, আমরা বেসিক কিছু বিষয় একটু জেনে নিই যে ট্রাভেল শুটিং কি। ইয়েস, এখানে দুটি শব্দ আছে, যে ট্রাভেল শুটিং। ট্রাভেল মূলত যদি আমরা এক কথায় বলতে যাই যে সমস্যাগুলোকে খুঁজে পাওয়া এবং এগুলোকে সমাধান করা। অর্থাৎ একটি অটোমোবাইল প্রতিনিয়তই কিন্তু চলাচল করে, অবিরতভাবে চলাচল করে। এর এর দেখা যায় যে 1000, 2000, 3000 একটি ট্রিপে যদি বের হয়, আমরা জানি যে বাংলাদেশের তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত যদি কোনো একটি গাড়ি রান করে, তাহলে মোটামুটি তার 1400 কিলোমিটার কিন্তু চলাচল হয়ে যায়। তাহলে এই যে এত লং একটা ট্যুর দিচ্ছে, প্রতিনিয়তই কিন্তু ওই গাড়িগুলো, মানে দূরপাল্লার গাড়িগুলো বগুড়া থেকে ঢাকা, বগুড়া থেকে চট্টগ্রাম, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছে। কোনোটা প্যাসেঞ্জার ক্যারিয়ার্স, কোনোটা হচ্ছে গুডস ক্যারিয়ার্স। ওকে? এই বিভিন্ন এই যে চলাচল করছে, চলাচলের ফলে কিন্তু এর ভিতরে কিছু সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যাগুলোকে সমাধান করা এবং সমস্যাগুলো কেন হচ্ছে, সমস্যাগুলো ফাইন্ড আউট করে এটা সমাধান করা ইত্যাদি কিন্তু মূলত এই অটোমোবাইল ট্রাবল শুটিং এর মূলত কাজ হয়ে থাকে। আমরা এখন এটিকে অনেক মানে সুবিধা এবং সংক্ষিপ্ত করে ফেলেছি। কারণ এখানে আমরা সফটওয়্যার সম্বলিত দেখা যায় যে কিছু স্ক্যানার ব্যবহার করি, যেটা কিন্তু কম্পিউটারাইজড বা কম্পিউটার কন্ট্রোলড, এবং কম্পিউটার কন্ট্রোল বা কম্পিউটারাইজড বিভিন্ন যে অটোমোবাইল গুলো রয়েছে এগুলো বাংলাদেশে আসছে, পৃথিবীতে চলে এসেছে, এবং এটা খুব সহজে কিন্তু ত্রুটি চিহ্নিত করা, পরিকল্পনা অনুযায়ী এটাকে সমাধান করারও কিন্তু একটি প্রক্রিয়া করা হয়। সো আমরা এটা বলতে পারি ট্রাবল শুটিং মূলত একটি সমস্যা সমাধানের পদ্ধতিগত একটি পদ্ধতি, যা মূলত সমস্যাগুলিকে খুঁজে বের করতে সহযোগিতা করে এবং সংশোধন করতে মূলত বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। এটা একটি সফটওয়্যার বা কম্পিউটার সিস্টেমের মধ্যে সমস্যা ত্রুটি বা ত্রুটি চিহ্নিত পরিকল্পনা এবং সমাধান করার প্রক্রিয়াও কিন্তু হয়ে থাকে। হ্যাঁ, ট্রাবল শুটিং এর উদ্দেশ্যটা কি? আমি আগেও বলেছি, ট্রাবল শুটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে সমস্যাকে খুব দ্রুত আ ফাইন্ড আউট করা এবং সমাধান করা। বিকজ ত্রুটিযুক্ত অটোমোবাইল আমি যখনই পরিচালনা করতে যাব, তখনই আমার ফুয়েল কস্ট বেড়ে যাবে। এর কাছ থেকে যে আমরা আ কি জানি বলে, এই যে হর্স পাওয়ার বা আ যে অশ্ব শক্তি বলি বা আ মেকানিক্যাল এফিসিয়েন্সি বলি, এই ধরনের এফিসিয়েন্সি কিন্তু কমে যাবে। সো এই ধরনের সমস্যাগুলোকে সমাধান করার জন্য অতি অল্প সময়ের মধ্যে সঠিক সমস্যাটি ডায়াগনোসিস করে দ্রুত সমাধান করা, এটাই মূলত ট্রাবল শুটিং এর মূল উদ্দেশ্য। ওকে? আমরা এরপরে দেখি যে সমস্যা সমাধানের জন্য পরিকল্পিত পদ্ধতি ও সুবিধার কিছু রূপরেখা রয়েছে। অর্থাৎ আমি কি স্টেপে আমি কাজগুলো করতে পারি। এখানে হতে পারে যে প্রথমত হচ্ছে সমস্যাটাকে চিহ্নিত করা, অর্থাৎ এটাকে ডায়াগনোসিস করতে হবে। এটা হতে পারে ইন্সপেকশনের মাধ্যমে, হতে পারে কোনো কিছু ডায়াগনোসিস যেই ইকুইপমেন্ট বা ইন্সট্রুমেন্ট গুলো রয়েছে এগুলোর মাধ্যমে। সম্ভাব্য কারণের একটি তত্ত্ব প্রতিষ্ঠা করা, অর্থাৎ যেটার উপর ভিত্তি করে, অর্থাৎ দেখা যেতে পারে যে
কম্প্রেশন লিক করছে। তাহলে কম্প্রেশন যদি লিক করে থাকে আমাদেরকে এটার তত্ত্ব অনুযায়ী আমরা কি বুঝবো যে এটা নিশ্চয়ই ইঞ্জিন সিলিন্ডারের প্রবলেম। কি হচ্ছে যে ব্রেক ঠিক মতন করছে না বা ব্রেক মিস করছে। তাহলে এটার তথ্য কি হতে পারে যে হ্যাঁ, ব্রেক ড্রামের সমস্যা হতে পারে, ব্রেক লাইনের সমস্যা হতে পারে, ব্রেক ফ্লুইড কমে গেলে বিভিন্ন ধরনের। ত্রুটি নির্ধারণের জন্য পরীক্ষা করা যে আমরা কোন পদ্ধতিতে পরীক্ষাটা করব এটা মূলত ডিপেন্ড করবে যে আমরা কিভাবে কাজ করব বা কাজ করছি। সমস্যা সমাধান এবং সমাধান বাস্তবায়নের জন্য কর্মপরিকল্পনা স্থাপন করুন। আমরা একটা পরিকল্পনা স্থাপন করব। আমি এটাকে কিভাবে সমাধান করব। অর্থাৎ যদি ইঞ্জিন ওভারহোলিং করতে হয়, ওভারহোলিং করার জন্য কিছু স্টেপ রয়েছে। একটা স্টেপকে ভায়োলেট করে আরেকটা স্টেপে কখনোই যাওয়া যাবে না। অবশ্যই আমাদেরকে সিস্টেমেটিক্যালি আগাইতে হবে। সম্পূর্ণ সিস্টেম কার্যকারিতা যাচাই করা এবং প্রযোজ্য হলে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলি প্রয়োগ করা। আ যদি ইঞ্জিন টিউন আপ করার প্রয়োজন হয়, টিউন আপ করব। আ যদি মেজর ওভারহোলিং প্রয়োজন হয়, মেজর ওভারহোলিং করব। মাইনর ওভারহোলিং প্রয়োজন হলে মাইনর ওভারহোলিং করব। আ আর এরপর আসলো কি যে আমরা যে সমস্যাগুলো পেলাম, এই সমস্যাগুলোকে ফিউচার আমাদের কেস স্টাডির জন্য এগুলো আমরা রেখে দেব এবং যে আমরা প্রাপ্ত ফলাফলগুলো পাচ্ছি, এই প্রাপ্ত ফলাফলটা যে আমার প্রতিষ্ঠান কর্তৃক যে ম্যানুয়াল দিয়েছে, সেই ম্যানুয়ালের সাথে এটা সঠিক আছে কিনা, এই সঠিকতাটাও কিন্তু যাচাই করার একটা সবচেয়ে বড় ফ্যাক্ট রয়েছে। এরপর ছোট অটোমোবাইল কোম্পানির ক্ষেত্রে এই বিষয়গুলো অনেকেই কিন্তু মানে দৃষ্টিগোচরে আনে না বা আ মানে এটাকে কিন্তু সহজে নেয় না। কিন্তু একটা গবেষণা বা অভিজ্ঞতার যে বিষয়টা আছে যে আমি যদি প্ল্যানিং করে কোনো কাজ করি এবং এটাকে যদি প্ল্যান অনুযায়ী যদি আমি কাজ করার চেষ্টা করি আ তাহলে কিন্তু একটা সুস্পষ্ট একটা সুবিধা চলে আসবে এবং এর মাধ্যমে দেখা যায় যে ইন ফিউচারে আমার জন্য এটা একটা স্টেবল মানে পদ্ধতি হয়ে দাঁড়াবে যেটা দিয়ে আমি সহজেই আমি আম এ এটার প্রবলেমকে সমাধান করতে পারবো। আমার কি বাধা আসতে পারে, বাধাকে মোকাবেলা করার জন্য আমি কি স্টেপ নিতে পারি, এই ধরনের মানে পূর্ব প্রস্তুতি আমার কিন্তু থাকবে। আ এই একটা মানে এটা মূলত ওই প্রতিষ্ঠানটার উপরে কিন্তু একটা গুড অথবা ব্যাড একটা রেপুটেশন পড়ে। হ্যাঁ? যে এজন্য বাংলাদেশে দেখা যায় যে অনেক অটোমোবাইল রয়েছে। তারপরেও নাভানা, টয়োটা বিভিন্ন যে তাদের প্রতিষ্ঠান রয়েছে র‍্যাংস আ এবার উত্তরা মোটরস তারা কিন্তু খুব সুনামের সাথে কিন্তু সারা বাংলাদেশে আজ কিন্তু বিখ্যাত হয়েছে। বিকজ তারা তাদের সার্ভিসের জন্য এবং তাদের হচ্ছে রেপুটেশনটা কিন্তু খুব ভালো আছে। আ অর্থাৎ যেটাকে বলি আমরা কেস স্টাডি করে তারা একটা ভালো মার্কেট ফিল্ড তৈরি করতে পেরেছে। উদাহরণস্বরূপ আমরা আমরা বলতে পারি যে সময়ের সাথে গা ভাসাতে পারেনি এরকম একটা মোটরস ছিল। উনি এটা ছিল হচ্ছে জেনারেল মোটরস। তারা মূলত বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের জন্য ১ম আমেরিকান এই কোম্পানিটি একটা সুযোগ মিস করে। কারণ তাদের যে লক্ষ্যগুলো ছিল তাদের আ অর্থাৎ তাদের যে লক্ষ্য ছিল তারা তাদের লক্ষ্য অনুযায়ী কিন্তু স্থির ছিল। তারা সময়ের সাথে নিজেকে চেঞ্জ করতে চায় নাই। আ যেখানে কিনা ১৯৯০ এর দশকে ডিজাইন করা একটি উৎপাদিত প্রোটোটাইপ ইভি-1 প্রোটোটাইপ ছিল এবং গাড়িগুলি বিক্রি করার পরিবর্তে আক্ষরিকভাবে তারা ধ্বংস করে দিয়েছিল। এটা ছিল তাদের জন্য কিন্তু একটা ভুল সিদ্ধান্ত। তারা ভেবেছিল হয়তো এটা একসময় পৃথিবীতে ইলেকট্রিসিটির উপরে একটা রেভলিউশন ফেলবে বা একটা প্রবলেম ক্রিয়েট করবে। বাট আজকে আ এই ইলেকট্রিক্যাল ভেহিকলটা কিন্তু একদম মানে গৌরবের সাথে কিন্তু চলে আসছে। সো আমি যেটাই আবিষ্কার করি না কেন এটাকে কিন্তু আমাদের দর্শকের সামনে নিয়ে আসতে হবে। কাস্টমারের সামনে নিয়ে আসতে হবে। কাস্টমার যদি এটাকে এটার ভালো দেখে যদি এটাকে রিসিভ করে তাহলে অবশ্যই এটা আমাদের জন্য কিন্তু আশীর্বাদ হবে। এজন্য প্ল্যানিং এবং গবেষণা এই ২ টা কিন্তু খুবই গুরুত্বতা বহন করে একটা কোম্পানির জন্য বা কোনো একটা প্রতিষ্ঠানের জন্য। The point that should be kept in mind while using the troubleshooting checklist হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যখন আম একটা অটোমোবাইলকে পরিচালনার জন্য রাস্তায় নামাবো, তখন কিন্তু আমাকে কিছু সেফটি কালচার এটাকে আমাকে পালন করতেই হবে। কিছু চেকলিস্ট করে নিতে হবে। এটাকে বলে শর্ট চেকলিস্ট। এই শর্ট চেকলিস্টটাকে
আ অর্থাৎ আমি যদি গাড়ি মেইনটেন্যান্স নাও করতে পারি বা ওভারহলিং নাও করতে পারি, তারপরেও কিন্তু এই বিষয়গুলোকে আমার সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খরূপে, অর্থাৎ এই বিষয়গুলো ঠিক আছে কিনা, এটাকে আমি ইনশিওর করেই কিন্তু আমি রাস্তায় আমার অটোমোবাইলটাকে নামাবো। আ তা নয়তো কিন্তু যেকোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। যেমন আমি দেখব যে ইঞ্জিন অয়েল ঠিক আছে কিনা, এয়ার প্রেশার, টায়ার এয়ার প্রেশার ঠিক আছে কিনা, আমাদের যে লাইটগুলো রয়েছে সিগন্যাল লাইট, আ তারপর ডিমান্ড লাইট, লোয়ার লাইট, ওকে? পার্কিং লাইট, আ এরপর ব্রেক লাইট, সব ধরনের লাইটগুলো ঠিক আছে কিনা, অটোমোবাইলের হর্ন ঠিক আছে কিনা, উইন্ডশিল্ড উইপার, যদিও এটা বর্ষার সময় বেশি সহযোগী হয়ে থাকে, তারপরেও আ এটা কিন্তু প্রতিনিয়তই আমাদের প্রয়োজন হয়। ওকে? আ এ এরপর আমাদের ডকুমেন্টস অ্যান্ড লাইসেন্স প্লেট, এটা ঠিক আছে কিনা। আ অনেক সময় দেখা যায় যে লাইসেন্সের জন্য বিভিন্ন জায়গায় আমরা সার্জেন্টের কাছে আটক হয়ে যাই। আ এবং ছোট্ট একটা ভুলের জন্য কিন্তু বৃহৎ অর্থদণ্ড দিতে হয়। সো এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এরপরে আছে যে ফুয়েল লিক করছে কিনা, ইঞ্জিনে কোনো বাজে নয়েজ বা নক ডট হচ্ছে কিনা। ওকে। তারপর টায়ারের যে হচ্ছে থ্রেড ডেপথ টা রয়েছে, টায়ারটাকে একদম মসৃণ হয়ে গিয়েছে কিনা বা এর বিট ঠিক আছে কিনা, এর ব্যাটারি চার্জ ঠিক আছে কিনা, ট্রান্সমিশন গিয়ারবক্স ঠিকমতো কাজ করছে কিনা, স্টিয়ারিং হুইল ঠিকমতো ঘুরছে কিনা, ডানে বামে সেটা খেলছে কিনা, ইঞ্জিনের বেল্ট এবং হোস গুলো ঠিক আছে কিনা, এ এবং এট লাস্ট ব্রেকটা ঠিক আছে কিনা। এই ধরনের জিনিসগুলোকে সুন্দরভাবে চেক করে আ এরপর আমরা একটা অটোমোবাইলকে রাস্তায় নামানোর মতন স্পর্ধা দেখাবো। নয়তো ছোট্ট একটি ভুল আমাদের কিন্তু জীবন অবসানের জন্য আ একদম বড় মাধ্যম হয়ে যেতে পারে। আ আমরা দেখছি যে এখানে আমি একটা আ আ তোমাদের বোঝার সুবিধার্থে আমরা একটা চেক লিস্ট শিট দিয়ে দিয়েছি। যে এটা ২ টা পেজে আমি চেষ্টা করেছি একটা করে দেখানোর জন্য। আ এই যে মাল্টি পয়েন্ট ইন্সপেকশন, এটা একটা কোম্পানির জন্য। এখানে ৩ ধরনের আ মানে কালার কোডের মাধ্যমে মূলত এটাকে কিছু বোঝানো হয়েছে যে চেকড অ্যান্ড ওকে, দ্যাট মিনস গ্রিন যদি আমরা সিগন্যাল এখানে দিয়ে দিই, তাহলে এটাকে আমরা বলব এই চেকটা ওকে আছে। আ এরপর যদি ইয়েলো হয় তাহলে হচ্ছে ফিচার অ্যাটেনশন, অর্থাৎ এটার জন্য ঠিক করার প্রয়োজন হতে পারে, বাট প্রয়োজন না করলেও এটা মোটামুটি চালানো যাবে। এবং রেড যদি আমরা দেখি তাহলে এটা বুঝবো কি ইমিডিয়েট অ্যাটেনশন, অর্থাৎ এক্ষুনি এটাকে চেঞ্জ করা প্রয়োজন। ওকে। এখানে আমরা যে বিষয়টি দেখছি যে এখানে কিছু হেডিংস রয়েছে। এই হেডিংস অনুযায়ী ইন্টেরিয়র বা এক্সটেরিয়র, অর্থাৎ একটা অটোমোবাইলের ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র যে ফ্যাক্ট গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা এখানে একটু দেখি। যেখানে রয়েছে লাইটস, দ্যাট মিনস হেড, ব্রেক, টার্ন, পার্কিং, উইন্ডশিল্ড, গ্লাসেস, ওয়াইপার, হর্ন, হর্ন অ্যান্ড আদার্স। এদিকে রয়েছে, এখানে কিন্তু প্রত্যেকটাতে রয়েছে গ্রিন, ইয়েলো, রেড। টায়ারে এসে আসলো হচ্ছে লেফট ফ্রন্ট, লেফট রিয়ার, রাইট রিয়ার, প্রত্যেকটার জন্য ডায়ামিটার এবং কোনটার কত ব্যাস থাকবে, বা এতটুকু পর্যন্ত আমি গ্রহণ করতে পারি। ওকে? এর থ্রেডের যে ডেপথটা রয়েছে, এই থ্রেডের ডেপথটা আমি এত পর্যন্ত আমি রিসিভ করব। ইয়েলো হলে এতটুকু পর্যন্ত রিসিভ করব। রেড এর জন্য এতটুকু পর্যন্ত চলে আসবে। ওকে? অর্থাৎ ৩২ ইঞ্চির ৭ ভাগ, আ আ আ ৭ ইঞ্চির ৩২ ভাগের ৭ ভাগ পর্যন্ত আ এটা থাকবে। এটা যদি ৩ ভাগে নেমে আসে তাহলে এটা ইয়েলো, এবং ২ ভাগে যদি নেমে আসে এটাকে আর চালানো যাবে না। তখন কিন্তু এটার গ্রিপি যে মোমেন্টটা রয়েছে, গ্রিপি কিন্তু আর থাকবে না। সো এটা কিন্তু একদম আ মানে খুবই গুরুত্বপূর্ণ আরকি, মোট কথা। এখানে কিছু আছে ওয়্যার প্যাটার্ন ড্যামেজ। আ এখানে আছে হচ্ছে এয়ার প্রেশার। এটার এয়ার প্রেশারটা কেমন? বেসড অন মাইলেজ অ্যান্ড ওয়্যার, অ্যালাইনমেন্ট, ব্যালেন্স, আ রোটেশন, নিউট্রাল, এই সবকিছু আমরা এখন আ বিভিন্ন ধরনের যে মিটার গুলো রয়েছে, বিভিন্ন ধরনের ডায়াগনোসিস যে টুলস গুলো রয়েছে, এগুলোতে আমরা টুলস ডায়াগনোসিস করে একটা অটোমোবাইলকে রাস্তায় নামানোর পূর্বে আমরা এরপর নামাবো আরকি।
পরে এরপরে আছে ব্যাটারি, ব্যাটারি সি অ্যাটাচড প্রিন্ট আউট। ওকে, এটা মূলত চেক করার পর একটা প্রিন্ট আউট লিস্ট বের হবে, ওখানে ঠিক আছে কিনা আমরা দেখব। আন্ডার হুড, দ্যাট মিনস হুডের নিচে যে বিষয়গুলো থাকে, যেমন অয়েল কন্ডিশন, ট্রান্সমিশন ফ্লুইড, পাওয়ার স্টিয়ারিং, ব্রেক ফ্লুইড, কুলেন্ট, অ্যান্টিফ্রিজ, কুলেন্ট অর অ্যান্টিফ্রিজ সলিউশন, এয়ার ফিল্টার, ক্যাবিন ফিল্টার, বেল্টস ইত্যাদি, এগুলো ঠিক আছে কিনা, বেল্টের ঠিক আছে কিনা আমরা দেখব। আরেকটি বিষয় আছে এখানে, আন্ডার ভেহিকেল। আন্ডার ভেহিকেলটা অর্থাৎ অটোমোবাইলের নিচে যেই ডিভাইসগুলো আছে বা যে সিস্টেমগুলো রয়েছে, যেমন ব্রেক লাইনস, ব্রেক হোজেস, ব্রেক কেবল, ফুয়েল লাইনস, সাসপেনশন অ্যান্ড স্টিয়ারিং, ড্রাইভ লাইন অ্যাক্সেলস, এরপর সিভি জয়েন্টের জন্য যে শ্যাফটটি থাকে, রিয়ার ডিফারেন্সিয়াল ফ্লুইড লেভেল অ্যান্ড কন্ডিশন, এক্সজস্ট সিস্টেম, শকস অ্যান্ড স্টার্টস, যে বিভিন্ন ইয়ে আছে, পদ্ধতিগুলো আছে, এগুলো দেখবো। অ্যান্ড লাস্ট এসে হচ্ছে ব্রেকে। এটা খুবই মানে কি বলবো, যে পুরো গাড়িটা দেখতে সুন্দর, গাড়িটার স্পিড ভালো, রান ভালো, ফুয়েল কস্ট খুবই কম, বাট ব্রেকটা একটু সমস্যা, তাহলে কিন্তু সেই সুন্দর গাড়ির আর কোনো দাম থাকে না। যদি 10 কোটি টাকা দামেরও যদি গাড়ি হয়ে থাকে, সেটা যদি ব্রেক ঠিক না থাকে, তাহলে সেটা মূল্যহীন। সো এখানে যে আমরা এটা ডিস্ক ব্রেক দেখছি, ডিস্ক ব্রেকে এই যে ডিস্কটি রয়েছে, এই ডিস্কটা কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় বা নষ্ট হওয়ার উপক্রম হয়ে যায়। তাই এটার এখানে যে পরিমাপ রয়েছে, এই অনুযায়ী যদি এটা ঠিক থাকে, আমরা তাহলে এটাকে প্রিফার করব। আর যদি না থাকে, তাহলে এটাকে আমরা চেঞ্জ, অর্থাৎ এখানে যে গ্রিন, ইয়েলো এবং রেড, এখানে বলেছে যে ওভার 5 মিলিমিটার, দ্যাট মিনস এটার যে এই যে প্যাডের যে থিকনেস, গ্রিপিং করার যে ব্রেকিং ক্রিয়া করার যে যে ম্যাটেরিয়াল, এটা মূলত 5 মিলিমিটার পর্যন্ত থাকবে। এটা ডিস্ক ব্রেকের জন্য, এবং ড্রাম ব্রেকের জন্য মূলত 2 মিলিমিটার। এরপর 3 থেকে 5 মিলিমিটার পর্যন্ত যদি থাকে, তাহলে আমরা এটাকে ইয়েলোতে আনবো, এবং 3 মিলিমিটারের যদি কম হয়ে যায়, তখন এটা আমরা রেডে রেডের আওতায় নিয়ে আসবো। সো এই ছিল মোটামুটি আমাদের lecture 1 হিসেবে আজকের আমাদের বিষয়গুলো। আশা রাখি lecture 1 অনুযায়ী সকলের এটা অনেক উপকারে আসবে। অর্থাৎ আমরা আজকে এই পাঠে যে বিষয়গুলো আলোচনা করলাম, আ সেটা হচ্ছে ট্রাবল শুটিং কি, ট্রাবল শুটিং এর প্রয়োজনীয়তা কি, এবং ট্রাবল শুটিং এর যে ধাপগুলো রয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের আরো বিস্তারিত জ্ঞান থাকতে হবে। এটা হচ্ছে একটা intellectuality। ট্রাবল শুটিংটা যদি আমার সিক্স সেন্সটা যদি ঠিক মতন কাজ করে, বা সিক্স সেন্সটাকে যদি আমি কাজে লাগিয়ে নিতে পারি, তাহলে খুব দ্রুতই কিন্তু এটাকে ফাইন্ড আউট করা যাবে। অর্থাৎ মেশিনের সাথে সাথে ম্যান, এই দুইটা যদি কানেকশন খুব সুন্দর থাকে, তাহলে এটাকে ফাইন্ড আউট করা এবং ইন্টেলেকচুয়ালিটি দিয়ে এটাকে দ্রুত ফাইন্ড আউট করা সম্ভব। নয়তো শুধু যদি মেশিনিং ডিভাইসের উপরে আমরা ডিপেন্ডেবল হয়ে থাকি, তাহলে আসলে আহ, মানে কাজ করা যাবে, কিন্তু আদৌ একজন গুড পারফর্মার হিসেবে নিজেকে কখনো প্রকাশ করা যাবে না। সো হ্যাভ এ নাইস ডে। সকলের জন্য শুভ কামনা থাকলো। সকলে ভালো থাকবেন, এবং খুব শীঘ্রই lecture 2 সবার জন্য তৈরি করে আপলোড করব।